যারা স্টিল ফটো তুলবেন তার 5 মিনিটের মধ্যে জানেন ভাইজান একটা ভাইয়া ছিল ওই যে টেলিভিশন মাইক্রোফোন ব্যাকআপ করে দিবেন দেন দিকে তাকিয়ে না দিতে হবে না মাই চাই ভাই আপনি ভাই প্রশ্ন এটিএন শুরু করেন হ্যাঁ স্টার্ট হয়ে গেছে এক্সপেরিয়েন্স হচ্ছে ফার্স্ট টাইম তো তারপরে পিচি মানুষ ধকল যাচ্ছে অনেক হ্যাঁ ডায়েটিং চলতেছে নতুন হিরো বলতে আমার আসলে আমার প্রত্যেকটা ছবিতেই দেখা গেল যে শুরু থেকেই ফার্স্ট টাইম এক হিরোর সাথে ভালোবাসা সীমায় শুরু হয়েছিল মানে জায়েদ খান আনিসুর রহমান মিলন সেকেন্ড হচ্ছে সাইমন থার্ড হচ্ছে বাপ্পি সব কিন্তু প্রত্যেকটা ছবিতেই নতুন নতুন হিরো তো আমার এটা না আমি একদম অভ্যস্ত হয়ে গেছি এটাতে যে না আমার আসলে নতুনকে কখনো এখন নতুন মনে হয় না ওর সাথে মনে হয় যে না অনেকদিন ধরে পরিচিত এরকম আসলে কখনোই নতুন নতুন মনে হয় না যে আনিজি হয় কাজে এটা হয় না কখনো থ্যাংক ইউ ভাইয়া আর কিছু অ্যাকচুয়ালি সহযোগিতার ব্যাপারটা আমি বলবো এখনও তো কাজ ভালোভাবে শুরু করিনি তবে পোস্টারিংয়ের জন্য অলরেডি আমাদের ফটোশ্যুট হয়ে গেছে সো এর মধ্যে আমি আই ওয়াজ এ লিটল বিট এক্সাইটেড বিকজ আমি যেহেতু একেবারেই নতুন যাদের মাধ্যমে আমার স্টার্টিংটা শুরু হচ্ছে আপনারা সবাই জানেন আর যখন পরির সঙ্গে আমার ফার্স্ট দেখা হলো before that I was excited and যখন মিট করলাম দেখি শি ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড অফকোর্স শি ইজ এ ভেরি প্রিটি লেডি there is no doubt আর সব কিছু মিলে এক্সাইটমেন্টটা এমন যে ওর সঙ্গে কাজ করতে যাচ্ছে ও একটা সেলিব্রিটি আগে থেকেই সেলিব্রিটি আর আমি নতুন সো এক্সাইটমেন্ট তো অবশ্যই অনেক বেশি আর এক্সপিরিয়েন্স কী হবে সেটা সামনে দেখা যাবে সবাই দোয়া করবে এটা আমার তার সাথে দ্বিতীয় কাজ প্রথম ছবি ছিল অন্তর্জালা আর অন্তর্জালাতে কাজ করতে যেটা মনে হয়েছে যে আমার আসলে ফিল্মে আসাটা সার্থক মনে হয়েছে আমার কাছে যে একটা আর্টিস্টের চাওয়া থাকে না যে আমি ডিরেক্টরের কাছ থেকে একটা কাজ করে যে আত্মতৃপ্তি পাই মানে পাওয়ার যে ব্যাপারটা সেটা তার কাজের মধ্যে আমি পেয়েছি যেমন একটা শর্ট দিয়ে মনে হতো কি যে না আমি আমার সর্বোচ্চটা দিয়েছি আর সেটা যে গ্রহণের একটা বিষয় আছে সে যেটাকে অ্যাকসেপ্ট করতো মানে কীভাবে যে করতো আমি আসলে এটা আমি বোঝাতে পারবো না যদি আপনি সেটে উপস্থিত না থাকেন তো সেখান থেকে তার সাথে আমি দ্বিতীয় কাজ করতে যাচ্ছি এটা আমার কাছে মানে আমার যদি এমনও হয় সাপোজ যে তার একটা ছবিতে আমার একটা পাসিং শট দিতে হবে তাও ব্যাক টু আমি সেটাও দেবো সেটা আমি শুরু থেকে বলে আসছি কেন জানি না এখনও হয় না আর কবে যে হবে সেটাও জানি না বাট সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা যে কোনো একটা চরিত্র প্রশ্ন হচ্ছে হিরোর কাছে কাজ করছেন মালিক আফসারের সাথে প্রথমেই জাজ আপনি প্রথম মঞ্চে বলে আসছেন যে জাজের সাথে কাজ করার এবং মালিক আফসারের সাথে কাজ করার বিষয়টা নিয়ে আপনি অনেক এক্সাইটেড সেই জায়গা থেকে আপনার প্রিপারেশন আপনি কি জাজ থেকে কোনোভাবে ট্রেনিং নিয়েছেন কিনা যে আসলে অ্যাকশন ডান্স বিভিন্ন জায়গা থেকে সেটা পেয়েছেন হ্যাঁ অবভিয়াসলি আমি ট্রেনিং নিয়েছি ডিউরিং লাস্ট 2 মান্থস আমি অ্যাকশনের জন্য ট্রেনিং নিয়েছি অ্যাক্টিংয়ের জন্য ট্রেনিং অলরেডি নিচ্ছি বেশ কিছুদিন ধরে আমি কলকাতায় আছি গ্রুমিংয়ের জন্য আমি গতকালও কলকাতায় ছিলাম আজকে সকালে এসেছি সকালে ফ্লাইটে আর ইনশাল্লাহ আবার আগামীকাল চলে যাচ্ছি শুটিং শুরু হওয়ার পর্যন্ত আমি ওখানে অ্যাক্টিংয়ের জন্য প্র্যাকটিস করছি এবং করতে থাকবো আর ডান্সিংয়ের জন্য প্রিপারেশন নিয়েছি ইনশাল্লাহ যতটুকু নিয়েছি ভালো আউটপুট দিতে পারবো বলে আমার বিশ্বাস নারী প্রধান অ্যাকচুয়ালি আমি সেটা ওইভাবে দেখছি না সবচেয়ে বড় কথা হচ্ছে জাজ ইজ গিভিং মি দ্য ব্র্যাক আর যেমন অগ্নি ফিল্মটা শুরু হয়েছে আরফিন শুভ কাজ করেছে অগ্নি ফিল্মে সো সেটাও নারী প্রধান ছিল তারপর অগ্নি 2 কলকাতার
না কাজ করেছে সেটা ওনার প্রধান। আচ্ছা একটু ছোট হ্যাঁ। ফিল্মে আসার কাহিনীটা যাদের সাথে পরিচয় বা কিভাবে আসলে এটা আসলে সত্যি খুব ইন্টারেস্টিং। পরিচিত হওয়ার জন্য অনেক অপেক্ষা করছিলাম কে আমাকে পরিচয় করে দিবে আজিবের সঙ্গে। অ্যাকচুয়ালি বিফোর দ্যাট আই ওয়াজ কনফিডেন্ট যে ইনশাল্লাহ যদি আজিবের সঙ্গে আমার পরিচয় হয় মোস্ট প্রবাবলি আমি সিলেক্টেড হয়ে যাব। তো আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে কারো হাত ধরে নয়, আমি নিজেই একটু ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে দেখি। ফাইনালি কন্ট্যাক্ট হয়ে গেল, ভাইয়ের সঙ্গে মিট হয়ে গেল, পছন্দও করে ফেললেন, সুযোগও পেয়ে গেলাম। হয়ে গেল বলতে ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল কিনা ছোটবেলায় ছোটবেলায় অ্যাকচুয়ালি না, ছোটবেলা থেকে না, আই ডোন্ট হ্যাভ এনি ব্যাকগ্রাউন্ড। অভিনয়ের ওই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড আমার নেই, তবে আত্মবিশ্বাসটা আছে। এটা অনেক বড় কিছু। No, I didn't work anywhere. Future actually the future কি ছিল? ক্রিকেটার হওয়ার। ছোটবেলা লিখতাম না যে ডাক্তার হবো। আমার ক্রিকেটার হবে বলে তো ন্যাশনাল টিমের ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল। আপনাদের ছোটবেলায় হিরো হওয়ার কোনো ইচ্ছা ছিল না? হঠাৎ করে কেন আপনি উপরে কোথায় কাজ করছেন? আসলে মানুষের মন তো হঠাৎ করে কোন দিকে যায় বলা যায়। সরি, during last 2 years. আচ্ছা, আই হ্যাভ এ কোশ্চেন। আমার নাম তানজিল আহমেদ জনি, আমি বিডি নিউজে কাজ করি। Okay. আমরা দেখছি যে ঢাকা ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক আসছেন, অনেক নায়িকা আসছেন। তাই আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেনটা করতে চাই, কারণ আমাদের পুরো অলরেডি স্টাডি। এই যে আসা যাওয়ার খেলার মাঝে আপনি কি টিকে থাকবেন না হারিয়ে যাবেন? এটা আল্লাহ জানেন, আমি শুধু আমার চেষ্টা চালিয়ে যাব, আর আপনাদের দোয়া ভালোবাসা নিশ্চয়ই ছাড়বে না, এইভাবে ধরে থাকবে। থাকবে। কোথায় আছেন? আর পরিমণি আপনার কাছে আমাদের প্রশ্ন যে আচ্ছা এটা ধরা অনেক কষ্টের আমি জানি, এটা শিফট করেন কারো কাছে। আমি না মা গো এটা ওইদিন ধরে না আচ্ছা আমার কাছে দেন। না কেউ ধরতে পারছে না, তাহলে আমার বলা ছাড়া তো কোনো উপায় নেই। এতগুলো মানুষ আপনাকে কেউ ধরতে পারছেন না, দুঃখজনক। ধরেই দেখেন 3 কেজি। এই জন্য তো আমি চাচ্ছিলাম রক্ত ছবি নায়িকা, কি মনে করেন? হ্যাঁ, ধরতে পারবো না তো। Anyway, যাই। ওকে যাবো। হ্যাঁ, এই কি প্রশ্ন ছিল? এই প্রশ্ন ছিল কথা কই। আচ্ছা করি, আপনার কাছে আমার প্রশ্ন। আমি বিডি নিউজ থেকে জনি বলছি যে আমরা দেখছি আপনি লেডি অ্যাকশন ফিল্মে আপনি কাজ করে দিতে যাচ্ছেন। এর আগে আমার থেকে মহুয়ার সুন্দরী ছবিতে দেখেছি, মানে বিভিন্ন সময় বিভিন্ন অবতার আমরা আপনাকে পাচ্ছি। লেডি অ্যাকশন ছবিতে যে কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কেমন? মানে এখানে অনেক স্ট্যান্ডার্ড ইউজ করতে হবে, অনেক অ্যাকশনের কাজ করতে হবে। আপনি তখন নিশ্চয়ই বলেছিলেন যে আপনি খুব সফট, সো হার্ড কি হবে? সবার আগের কথাটা হচ্ছে আমি একজন আর্টিস্ট, তো আর্টিস্টকে তো আর্টিস্ট একজন রংধনু, তার রং চেঞ্জ করতে হয়। তো আমাকে যেভাবে আপনি মহুয়া সুন্দরীতে দেখেছেন, আমাকে তো আরও ভালোবাসবো তোমাতে ওই লোকে দেখেননি। আপনি আবার রক্ততে ওই লোকে দেখবেন না, রক্ততে ডিফারেন্ট লোক। সো প্রত্যেকটা ক্যারেক্টারই আমি আলাদা আলাদা করার চেষ্টা করি, আর সেটাতে আমার মনে হয় যে প্রত্যেকটা ছবিতে আমি সাকসেস হয়েছি, এটা তো ইনশাল্লাহ হব। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জাজ অলরেডি মার্কেটে মাহিকে দিয়েছে, মাহির পরবর্তী যারাই আসছে তারা তেমন অবস্থান এখনো করতে পারেনি, যদিও তাদের হাতে তেমন ছবি আসেনি। আপনি অলরেডি স্ট্যাবলিশ এবং যাজাকে ঢুকেছেন, সেক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে প্রতিদ্বন্দ্বী মনে করছেন? হ্যাঁ, মাহিকে কি প্রতিদ্বন্দ্বী মনে করছেন? অ্যাকশনের জায়গা থেকে যেটা আমরা অগ্নিতে আমরা মাহিকে দেখেছি অ্যাকশন লেডি। সত্যি কথা বলতে আমি অগ্নিও দেখিনি, অগ্নি 2 দেখিনি, এটা আমার জন্য অনেক লজ্জাজনক। তারপর বলেছি অগ্নি 2 অনেক কিছু মানে অগ্নি 2 ইয়ে দেখেছি, কি বলে, গানগুলো দেখেছি, অনেক সুন্দর। আমি আসলে চাবো যে সব কিছুকে ছাড়িয়ে যাও, এটা আমি না, আমার জায়গায় যে কেউ থাকলে এই একই কথা বলতো, রাইট? আর একটা কথা হচ্ছে আমি আসলে জ্যাজ একটা হাউস, এভাবে আমি অনেক হাউসের ছবি করে এসেছি, তো আমার কাছে জ্যাজ আলাদা মনে হয় না কখনোই। জ্যাজ আমার কাছে একটা হাউস মনে হয়, জ্যাজ আলাদা কিছু কখনোই আমি ভাবতে চাই না। আমি আসলে ইন্ডাস্ট্রির নায়িকা, আমি কোনো হাউজের নায়িকা না, এটা হচ্ছে বড় কথা। আচ্ছা একবারে ছোট করে ছোট করে খেতে যেতে হবে। জ্যাজে কয়টা ছবি করতে চাই, চাওয়া পাওয়া তো নিয়ে কথা নয়, আমি ইন্ডাস্ট্রির কয়টা ছবি করতে
সবাই আসসালামু আলাইকুম। উপস্থিত মাই লাভ বললো কেন? ওর নিশ্চয়ই নায়িকা হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, সত্যি না। এই ফোকাসটা একটা বন্ধ করে দেন না, দেখতে পারতেছি না। থ্যাংক ইউ। এই যে ভাই বক্তব্য দিচ্ছে, আমি ছবি তুলে ওদিকে এদিকে ঘুরেন। ওকে, রাইট। সব ক্যামেরা আমার দিকে ঘুরলে তারপর আমি বক্তব্য আরম্ভ করবো। হ্যাঁ, ওই যে বন্ধ হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সব ক্যামেরা এখন আমার দিকে আছে। থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। এই আপনারা জানেন আমার হাত পা কাঁপে বক্তব্য দেওয়ার সময়, এখনো আগে বেশি কাঁপতে, এখন কম কাঁপতেছে। আর রক্ত চলচ্চিত্রটা সম্বন্ধে নায়ক নায়িকা এবং ডিরেক্টর স্যার উনি সব বলে গেল। ওনার সাথে আমার এটা ফার্স্ট কাজ, ওনার সাথে আমার পরিচয়। আগে আরেকটা ছবি করার কথা ছিল, একটা বাচ্চার উপরে ছবিটা, তারপর ফাইনালি উনি স্ক্রিপ্টটা পছন্দ করলেন না, করা হয়নি। আবার আমরা একসাথে হইলাম রক্তটা করার জন্য। রক্তটা কেন বানাচ্ছি? রক্ত উনি বলে গেছে রক্ত একটা ফাইট ফর ব্লাড, মানে রক্তের জন্য যুদ্ধ। এটা রক্তের জন্য রক্ত, রক্ত মানে ভাই বোনের একটা রক্তের সম্পর্ক, বাবা মার রক্তের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার একটা সম্পর্ক থাকে, স্পেশালি পারিবারিক যে বন্ধন, স্ট্রং বন্ধন, সেই রক্তের জন্য যুদ্ধটাকে নিয়ে আমাদের ছবিটা হলো রক্ত। আর এই চলচ্চিত্রটা বাংলাদেশ এবং ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চার করতেছি, কারণ এত বড় বাজেটের ছবি, যাদের ঘরে এটা সেকেন্ড বিগেস্ট বাজেটের ছবি হতে যাচ্ছে। আমাদের ঘরে সবচেয়ে বড় বাজেটের ছবি হলো ডুবের পরে ছিল অগ্নি 2, এটা অগ্নি 2-কে বিট করবে বাজেটের দিক দিয়ে। ইনিশিয়ালি আমাদের বাজেট এই পর্যন্ত দাঁড়াচ্ছে 6,25,00,000 বাংলাদেশি টাকায়। আপনারা বলেন যে এটা বোগাস মারে, কীভাবে মারে? শুধু একটা আইটেম গানে আমাদের বাজেট আসছে 38 লাখ টাকা শুধু একটা আইটেম সকের জন্য, যেটা বোম্বেতে শুট হবে। আর এখানে ফাইট ডিরেকশন দেবে আমাদের অগ্নি 1 এবং অগ্নি 2 ছবির ফাইট ডিরেক্টর জাইকা, একটা বিশাল বাজেটের ব্যাপার। তারপর চেন্নাই থেকে আসবে, ডান্স কোরিওগ্রাফি করবে বোম্বে থেকে জয়েশ, সব মিলে একটা বাজেট। শুটিং হয় বাংলাদেশ, ভারত এবং থাইল্যান্ডে। আর এরপরেও তা বাজেটও কম হইতো, মালিক আফসারি মানে বাজেট বেশি। কারণটা কি আমি জানি না উনি বাজেটে, কারণ ওনার যখন বলি উনি চোখ বন্ধ করে গেলে শুনে আর একদম মাথা একটু হাঁটা। এবং অনেকক্ষণ পর একটা কথা বলে তখন একটু ভয় লাগে বুকের ভিতরে, বাজেটটা কোথায় যা থাকবে। আচ্ছা, আমি এটা নিয়ে কিছু না বলে আমি চলচ্চিত্র নিয়ে, বাংলাদেশ চলচ্চিত্র অবস্থা নিয়ে কথা বলি। একটা প্রতি অনুষ্ঠানে আমি একটা কিছু ডিক্লেয়ার করি, এবার একটা কিছু ডিক্লেয়ার করি কিংবা কিছু জানাই, ফিউচার কিছু জানাই। আমাদের বর্তমানে অবস্থানটা, চলচ্চিত্র অবস্থান খুব খারাপ যাচ্ছে। গত বছর থেকে, গত 2015 থেকে 16 আজকে পর্যন্ত যতগুলি ছবি রিলিজ হয়েছে তার ভিতরে একটা ছবির টাকা উঠেছে, আর কোনো ছবির টাকা উঠেনি। একটা ছবির টাকা উঠেছে কারণ ছবিটা ইনভেস্টমেন্ট খুব কম ছিল, সেটা হলো রোমিও ভার্সেস জুলিয়েট। আমার ইনভেস্টমেন্টটা কম টাকা দিয়ে ছবিটা এনেছিলাম, প্রথম ওদের একটু বেকুব বানিয়ে কম টাকা আনতে পারছিলাম। এরপরে আর কোনো ছবি চলেনি, রিজন নাম্বার 1। আর এখন যেটা এসে দাঁড়িয়েছে 80% ছবির পোস্টার এবং পাবলিসিটির টাকা উঠে না। যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে 2017-এ আমাদের বাংলা চলচ্চিত্রের কী অবস্থা দাঁড়াবে সেটা আমরা জানি না। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? আমরা তো চাবো না আমাদের এই চলচ্চিত্রটা কি হবে, যদি বাংলা সিনেমা তৈরি বন্ধ হয়ে যাবে, হল কিন্তু বন্ধ হবে না, এন্টারটেনমেন্ট মিডিয়া বন্ধ হবে না, সেক্ষেত্রে কী হবে, বাইরের ছবি ঢুকে যাবে। হল মালিকদের এখনও ডিমান্ড আছে বিদেশি ছবি ইম্পোর্ট করো, ভারতের ছবি ইম্পোর্ট করার পারমিশন দাও। এখন হচ্ছে অদল বদল এবং জয়েন্ট ভেঞ্চার এই সিস্টেমটা আছে। তখন তারা বলবে অদল বদল করে বাংলাদেশের ছবি হচ্ছে না, তা আমরা এক্সচেঞ্জ কীভাবে করব? তখন বোম্বের ছবি, কলকাতার ছবি, হায়দ্রাবাদের ছবি, এই ছবিগুলি আসতে থাকবে। এই জিনিসটাকে যদি প্রোটেক্ট করতে চাই আমাদের ইন হাউস ইন্ডাস্ট্রিকে স্ট্রং করতে হবে। ইন হাউস আমি ভালো ছবি বানালাম, দেখার লোক নাই, তাহলে কেউ ছবি বানাবে না। আবার দেখার জায়গা আছে, ছবি ভালো বানাচ্ছি না কিংবা ছবি হচ্ছে না, তাহলে চলবে না। দুইটা ব্যালেন্স করে 50-50, দুটাই একজনের ভাইস ভার্সা, দুটাই সমানভাবে আগাইতে হবে। কেন আমার
এখন আমার মনে হয় আমি বাংলাদেশ সবচেয়ে বেশি ছবি বানাচ্ছি। ইন্ডাস্ট্রি যদি ভালো যায় আমি সবচেয়ে বেনিফিটেড হব, ইন্ডাস্ট্রি খারাপ গেলে আমারই সবচেয়ে বেশি ক্ষতি হবে। কারণ আমার বছরে আমার 3টা ছবি রানিং এই একটা সাকিবের, একটা জিতের এবং একটা ডুব, এই 3টা ছবি শুটিং চলতেছে, এখন রানিং চলতেছে আজকে পর্যন্ত। এবং সামনের মাসে রক্ত, আর জাকির হোসেন রাজুর প্রেমী এবং আরেকটা ছবি আমরা ডিক্লেয়ার করবো 2-1 দিনের ভিতরে, সেটা শুটিং হবে লন্ডনে এবং বাংলাদেশের আরেকজন নায়িকা লঞ্চ করব। এটা কেউ জানে না, আমি আর এই আজকের লোকটা জানি। আমরা 2 দিন যাবত প্ল্যানিং করতেছি, এখন ঘোষণা দিলাম আরও একটা ছবি লঞ্চিং আসতেছে। তো আমাদের এই চলচ্চিত্র থেকে, এই চলচ্চিত্রের এই দুরবস্থা থেকে পরিত্রাণের উপায় আমরা জাজ কিংবা আমি হল মালিকদের সাথে, অনেক প্রডিউসারদের সাথে বসার পরে কি করা যায়। সবাই বলতেছে, অনেকদিন যাবৎ আমাকে বলে আসছে জাজ 12,000 টাকা করে নেয় পার হল, পার এনকোডিং করার জন্য। এটা খুব বেশি। কিছু কিছু হল আছে তারা বলে, এবং আমিও জানি আমার ক্ষেত্রেও তাই হয়, তারা পায় 20,000 টাকা কিংবা ফিক্সডে 20,000 30,000 টাকা দেয়। সেখানে যদি জাজ দেয় 12,000 টাকা, পোস্টার পাবলিসিটিতে যায় 5,000 টাকা, 3,000 টাকা, অত 3,000 টাকা যায়। এবং রিপ্রেজেন্টেটিভ একটা পাঠাইতে হয়, সেখানে যে আমাদের অ্যাবাউট 2,000 থেকে 3,000 টাকা, 3,000 6,000 12,000 18,000 টাকা ওর খরচ। আর ছবিটা বিক্রি করে 20,000 টাকা, লাস্টে থাকে 2,000 টাকা। 2,000 টাকার জন্য প্রডিউসার কোনো ছবি কোনো হলে দিতে চাবে না। এটার একটা পরিত্রাণ দরকার, কিংবা এটার থেকে ওভারকাম করার একটা ওয়ে খুঁজে বের করা দরকার। আবার আমি যদি খুব কম দামে বিনা পয়সা দিতে পারি না, জাজ না, এটা আলাদা একটা প্রতিষ্ঠান, তার নাম হলো জেএক্সডি, জাজ এক্সট্রিম ডিজিটাল। সেখান থেকেও সেই কোম্পানিটা চলার জন্য তার আন্ডারে 135 জন লোক কাজ করে, যার কারো বেতন আছে 1 লাখ টাকা, কারো বেতন আছে 10,000 টাকা। সবাই এই 135 জনের ভিতরে 130 জন হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার, ফুল ফ্লেজ ইঞ্জিনিয়ার। একটা মাসিক বিশাল বেতন আসে। ওইটা এস্টাবলিশমেন্ট কস্ট আছে প্রায় 40 লাখ টাকা পার মান্থ। তাহলে ওই প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, তাহলে আর তো কোনো প্রতিষ্ঠান নাই যারা পেনড্রাইভ ছাড়া ছবি দিতেছে। পেনড্রাইভ কোনো সিস্টেম না, পৃথিবীর কোথাও নাই পেনড্রাইভে ছবি চলে। যে ছবিটা পেনড্রাইভে যাচ্ছে 2 দিন পর সেটা পাইরিস হয়ে, এই গত সপ্তাহে যে ছবি রিলিজ হচ্ছে সেটা সিরি বেরোচ্ছে, ডিউ টু পেনড্রাইভে ছবি যাওয়া আসা করতেছে। বাট যাদের ছবি হচ্ছে না কেন, সবাই বলে যাদের ছবি পাইরিস হয় না। ভাই আপনারা কি করেন? আমরা কিছুই করি না, ভেরি সিম্পল। আমরা এনকোডেড ছাড়া কোনো ছবি কোথাও দেই না। আমার সিনেমা, আমার একটা অ্যাসেট, আমার অগ্নি 2, অগ্নি 1, আমার এখন টিভি গত ঈদে আমার 10 লাখ টাকা অফার করছে বিক্রি করার জন্য, জানালে একবার দেখাবে, আমি দেইনি। কারণ আমি মনে করি আমার সম্পদ, একটা অ্যাসেট। আমি একটা বাড়ি করছি, এই বাড়িটা আমার অ্যাসেট, এই সিনেমাটা আমার অ্যাসেট, আমার ভবিষ্যৎ বংশধররা এটা এনজয় করবে। সো আমি যদি এখনই সিটিতে বের হয়ে যায়, এই অ্যাসেটের অ্যাসেট থাকে না, এটা অ্যাসেটের ভ্যালুটা অনেক কমে যায়। সো এই জিনিসটা আমাদের প্রোটেক্ট করতে হবে। যাদের ছবি পাইরেসি হচ্ছে না ডিউ টু আমরা এনকোডিং সিস্টেমে যাচ্ছি, তাহলে আমরা 12,000 টাকা নিচ্ছি। তাও সবাই বলা বেশি নিচ্ছি না, বেশি না। আপনারা খেয়াল করে আপনার কলকাতা যান, কলকাতা পার স্ক্রিনিং মানে পার হলে এনকোডিং ফি নেয় 18,000 রুপি। এটা কিউব এবং U4 দুজনে 18,000 রুপি নিত। তারপর এইখানে অ্যাসকে বললাম তোমরা এই সিস্টেমটা আমি যেভাবে বসেছি তোমরা ইন্ডিয়াতে বসানো আরম্ভ করো। তারপর দুজন আমার কিছু সফটওয়্যার ছিল তাদের দিলাম, এবং মিলে একটা নতুন তৈরি করে আমরা কলকাতাও এই এই ফর্মুলাটি অ্যাপ্লাই করলাম কলকাতাতে মার্কেটে। আমরা কলকাতাতে ইনভেস্ট করলাম কিছু। এখানে কলকাতা আমরা নেওয়া করলাম 9,000 রুপি পার হল। এখন কলকাতায় আমাদের 100 সিনেমা হল অলরেডি বসে গেছে, প্রায় 300 সিনেমা হল হইতে 100 সিনেমা হল আমাদের সিস্টেমে চলতেছে কলকাতাতে। আর বাংলাদেশে চলতেছে 120টার মতো হল, ওই সাউন্ড সিস্টেম সহ এবং কিংবা লুজ মেশিন যেটা বলে আমরা অনলি সার্ভার দিয়ে 120-30টার মতো হল চলতেছে। কিন্তু হল আছে 250-র মতো। এখন আমি যখন ভালোবাসার রং তৈরি করি তখন হল ছিল 335টা, এখন আসে 250, দিন দিন কমতেছে। এই 120-25টা হল আছে আপনার সার্ভারের মাধ্যমে চলতেছে, আর বাকি হলগুলি পেন ড্রাইভে চলতেছে, চলে না, বন্ধ হয় না। তো আমি বিশ্বাস করি, কিংবা আমি এবং বিভিন্ন হল মালিক এবং
এক্সিবিটর, ডিস্ট্রিবিউটর, প্রডিউসার এবং বুকিং এজেন্টদের সাথে মিলে অনেকের সাথে আমি ইন্ডিভিজুয়ালি আলাপ করি। আলাপ করার পরে তো চিন্তা করলাম দামটা কমানো উচিত। তা আমি আমাদের যে এটা কমাবে কে, আমি আমার 12,000 রেটটা ফাইনাল করা হয়েছে বাংলাদেশ প্রযোজক সমিতির সাথে অ্যাগ্রিমেন্টের মাধ্যমে আমি এই রেটটা ফাইনাল করছি। যদি আমি এই রেটটা চেঞ্জ করি, আই মাস্ট বি রিকন্ট্রাক্ট উইথ দেম অ্যাগেন, মানে অ্যাসোসিয়েশনের সাথে আমাকে আবার নতুন করে কন্ট্যাক্ট করতে হবে। সো আমি যখন অ্যাসোসিয়েশনের সাথে বসলাম, সেখানে আমার দামটা আমিও কমানোর ইচ্ছা নিয়ে এখানে মিটিংয়ে বসলাম। কিন্তু ওনাদের অ্যাটিটিউডটা যেভাবে প্রকাশ করলো, তাতে মনে হইলো যে ওনারা চায় না আমি দামটা কমাই। যারা প্রাক্তন নেতা ছিল তারাই চায় না আমি দামটা কমাই। আমি আশ্চর্য হলাম এবং মিটিংতে আয়সা বললাম, মিটিংটা হলো পণ্ড হয়ে গেলো, আমি আয়সা বললাম। তা আমি ভাবলাম কেন তারা চায় না। আসলে পরে যেটা আমি বুঝতে পারলাম, আমি নিজে অনুভব করলাম এবং আমি দু একজনের সাথে আলাপ করলাম, যারা চায় না কমাক তারা গত 10 বছরে কিংবা 5 বছরে কোনো সিনেমা তৈরি করেনি। রেট বাড়লেও ওদের কোনো লস নাই, রেট কমলেও ওনাদের কোনো লাভ নাই। এখন যদি রেটটা 12,000 থাকে, ওনারা বিভিন্ন মানুষকে বলতে পারে যা নিয়ে যাচ্ছে, যা সব টাকা নিয়ে যাচ্ছে বা যা 12,000 নিচ্ছে, এইটা বলে ওনাদের নেতৃত্বটা ওনারা ঠিক রাখতে পারতেছে। ওনারা বিভিন্ন প্রডিউসার কাছে, ওনাদের কোনো কাজ নেই, এখন কোনো চলচ্চিত্র তৈরি করে না, সিনেমা বানায় না, আসে বসে এবং মানুষকে বলতে পারে যা সব শেষ করে ফেললো। তখন আমি মিটিংয়ে বললাম, আমি যদি সব নিয়ে যাচ্ছি তাহলে আপনারা 10টা আসেন, 10% শেয়ার আসেন জাজের সাথে, অথবা আপনি 10টা সিনেমা হল করেন, আমি আপনাদের টেকনোলজি আপনাদের আমি টেকনোলজি দেবো, টেকনোলজিটা আমার কাছে আছে, আমি টেকনোলজি দেবো। আপনারা 10টা হল করেন, 5টা হল করেন, 5টা করে 5 জন করেন, 5টা করে 10 জন করেন। আপনারা তো অনেক পুরনো প্রডিউসার, এই চলচ্চিত্র আপনাদের অনেক দিয়েছে। আমি তো নতুন, আমি তো 3 বছর 4 বছর, আমি অনলি 4 ইয়ার ইন হিয়ার। আপনারা তো গত 20 বছর বাদ আছেন। এই চলচ্চিত্র থেকে আপনাদের উত্থান অথবা পতন, আপনার যাদের উত্থান আছে তারা 5টা করে হলে কন্ট্রিবিউট করেন। 5টা করে যদি 10 জন কন্ট্রিবিউট করে তো 50টা হল হচ্ছে, বা তারা কেউ একটা হলেও করবে না, কিন্তু মুখে মুখে বড় কথা বলবে। সো চলচ্চিত্রের আজকে এই দুর্দশার জন্য সবচেয়ে বড় দায়ী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক ও পরিবেশক সমিতি। এই অর্গানাইজেশনটা ঠিক না হইলে এই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না। জাজ একটা প্রতিষ্ঠান এককভাবে, এটা সমিতি না। আমি যার ডিসিশনে আমি মালিক, আমি চেয়ারম্যান, আমি অথবা আমার মেয়ে ম্যানেজিং ডিরেক্টর, আমি চেয়ারম্যান, আমরা মিলে যা ডিসিশনে সেটাই ফাইনাল। বাট সমিতি একটা সাংগঠনিক ক্ষমতা রাখে, তারা ইনফ্লুয়েন্স রাখে সব জায়গায়। একটা সমিতি অর্ডার করতে পারে একটা হলকে, তুমি তোমার এই হলের এই সমস্যা তুমি এটা দূর করো। একটা সমিতি একটা পরিচালক সমিতিকে বলতে পারে, তো আমি বলতে পারি না একটা সমিতিকে। শিল্পী সমিতিকে তাদের সমস্যার কথা বলতে পারে, প্রযোজকের সমস্যার কথা বলতে পারে। একটা প্রযোজকের সমস্যার সমাধান করবে সমিতি, আমি না। আমি একজন প্রযোজক, আমারও অনেক সমস্যা আছে, আমারও অনেক সমস্যা তৈরি হচ্ছে, অনেক ধরনের সমস্যা ফেস করতেছি। এর জন্য সমিতি দরকার। আমি মনে করি সমিতি বলেই এই সমিতি আমাকে বলতে পারে না যে যার মাধ্যমে কেন 12,000 টাকা নেবে, এটা হলো সমিতি নয়। এই সমিতির ব্যর্থতা আমি জানতেছি। তো এখানে কেন ডিক্লেয়ার করছি, আপনারা সবাই সাক্ষী রাখবেন, সাক্ষী থাকবেন। জিনিসটা এই জিনিসটা আমি এখানে ডিক্লেয়ার করতে পারি না। এটাকে আমাকে অবশ্যই